সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সহসভাপতি জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম সালাম। শুভ সকাল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি সাবেক ছাত্রনেতা, মাঠের আন্দোলনের সাথে আপনি যুক্ত ছিলেন এবং আর্মির প্রতিরোধ ভেঙে আপনি গণভবনে ঢুকেছিলেন। সেই সময়টার একটু স্মৃতিচারণ করতে চাই। এই যে জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল, এটি একদিনে শুরু হয়নি। 2009 সন থেকে শুরু করে বিগত 17 বছরে মানুষকে গুম করেছে, খুন করেছে, মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে। এই রকম দিনের পর দিন মানুষের উপর নির্যাতন, যে জুলুম অত্যাচার করেছে, তা শুধু একমাত্র বিএনপি দলের উপর, নেতাকর্মীদের উপর করেছে। এই নির্যাতন নিপীড়নের পর বাংলাদেশের মানুষ ফুসলে উঠেছিল। বিগত 28 অক্টোবর 2023 তারিখে বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশ ডেকেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই সমাবেশে অতর্কিত আওয়ামী পেটুয়া বাহিনী এবং পুলিশ বাহিনী সহ আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ তারা সশস্ত্র অস্ত্র নিয়ে হামলা করেছিল। সেই দিন যদি আমাদের এই আন্দোলনটা সাকসেস হইতো, তাহলে কিন্তু বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেটি কিন্তু কোনোদিনও হইতো না। তো এই জুলাই অভ্যুত্থান হয়েছে কি জন্য? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের দীর্ঘদিন গুম করেছে, খুন করেছে, দিনের পর রাত্রি নিয়েছে। এই জুলুম নিপীড়নের ফলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে, ফুসলে উঠেছে এবং একটা বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ছাত্ররা প্রথমত কোটা বিরোধ আন্দোলন ডাক দেয় এবং সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষ সকলে এখানে অংশগ্রহণ করে এবং সেই আন্দোলনের ফলে বাংলাদেশের যে 5 আগস্ট 36 জুলাই অনুষ্ঠিত হয়েছিল, তার প্রথম 16 জুলাই তারিখে আবু সাইদকে গুলি করে হত্যা করার পর আমরা যখন 17 তারিখে বাইতুল মোকারমে এখানে আমাদের যে জানাজা হলো, সেই জানাজাতে আমাদের মহাসচিব মহোদয় সহ আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতারা সহ সমস্ত নেতাকর্মীরা আমরা অংশগ্রহণ করেছিলাম। সেই জানাজার পরে আমরা যখন নিজ কর্মস্থল অথবা বাসাবাড়িতে প্রত্যাবর্তন করছি, সেই সময় তারা পুলিশ এবং যুবলীগ, ছাত্রলীগ অতর্কিতভাবে হামলা করে এবং ওই দিন বিকেলে আমাদের একটা সমাবেশ ছিল পল্টন ময়দানে। সেই দিনও আমাদের সেই সমাবেশে তারা আমাদেরকে সফল করতে দেয়নি। ওই দিন আমাদের আমিনুল হক মিন্টু ভাই গুলিবিদ্ধ হয়েছে এবং যুব দলের সুলতান সালাউদ্দিন টুকুবাইয়ের নেতৃত্বে আমরা পল্টনে গিয়েছিলাম, সেখানে অনেক লোক গুলিবিদ্ধ হয়েছিল। তো আমরা যে জুলাই আন্দোলনে আমি শুধু একা অংশগ্রহণ করিনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল একটা রেখা তৈরি করেছিল, যে রেখার ফলে, সেই রেখার ফলেই বাংলাদেশের জুলাই অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল। যদি জুলাই আন্দোলন সফল না হতো, তাহলে আপনাদের পরবর্তী স্টেপ কি থাকতো বা পদক্ষেপ কি নিতেন? জুলাই আন্দোলন যদি সফল না হতো তাহলে তো মনে করেন আমি না, শুধু এখানে যারা ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, নাহিদ, হাসনাত, সার্জিস সহ যারা বাংলাদেশের যে বিভিন্ন এবং আমাদের দল থেকেও যারা নেতৃত্ব স্থানে ছিল, তাদের প্রত্যেকেরই আমাদের কিন্তু লিস্টেড পার্সন ছিলাম আমরা, এবং আমরা হয়তো বেঁচে থাকতাম কিনা জানি না, হয়তো জেলে থাকা লাগতো কিংবা গুম হইতাম কিংবা খুন হইতাম। এটা বাংলাদেশের প্রেক্ষাপট যেটা ছিল, যেখানে মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া বা কোনোটাই কিন্তু নিরাপদ ছিল না এবং ন্যায়সঙ্গতভাবে তারা কাজ করতে পারেনি। আচ্ছা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যই কিন্তু এই আন্দোলনটি হয়েছে। সেই জায়গা থেকে এটা কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে? মানে বাংলাদেশ যখন 5 আগস্টের পরবর্তী যখন অন্তর্বর্তী সরকার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, এই সময় আমি মনে করি বাংলাদেশের যে কোনো লোকই বা কোনো রাজনৈতিক নেতাও যদি দেশের দায়িত্ব নিতেন, তাহলে সেটা পরিপূর্ণভাবে সুস্থভাবে বঙ্গুর যে অর্থনৈতিক অবস্থা ছিল সেখানে এটা পরিচালনা কারোর পক্ষেই সম্ভব হতো না। তবে অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন যাবৎ যে সংস্কারের নামে যে কালক্ষেপণ করতেছে, ওনাদের এই কালক্ষেপণটা কিন্তু শুধুমাত্র কাগজ কলমে যে সংস্কার হচ্ছে, এটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল, কাউকে কোনো ট্রেন আপও করা হচ্ছে না, কোনো অফিসে এটা প্রত্যক্ষভাবে প্রয়োগ করা হয়নি যে এটা এত সময় লাগবে। একটা কাগজপত্র বা ডকুমেন্টারি তৈরি করতে সর্বোচ্চ 7 দিন, 10 দিন, 20 দিন বা 1 মাস এরকম লাগার কথা,
তারপরেও তারা দীর্ঘদিন যাবৎ এই নির্বাচন না দিয়ে কালক্ষেপণ করে যাচ্ছে। তো এখানে যে জুলাই পরবর্তী বাংলাদেশের যে মানুষের যে প্রত্যাশা ছিল এটা সম্পূর্ণ এখনও পূর্ণ হয়নি, যেহেতু এখানে বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড হয়েছে। এটা আমরা বা বাংলাদেশের কোনো নাগরিকই এটা প্রত্যাশা করে না। আমরা সকলেই চাই একটা ন্যায় বিচার এবং সুস্থ সমাজ ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। মানুষ যেন অন্যায় করার পূর্বে ভয় পায় যে আমি যদি এই অন্যায় করি আমাকে তো বিচারে আওতাভুক্ত হইতে হবে। এই আইনের শাসনটা এইসব বর্তমান সরকারও এটা পুনঃস্থাপন করতে পারেনি এবং এরা ব্যর্থ হয়েছে। 2023 সালে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং পুলিশ আপনাকে মৃত ভেবে সেখানে রেখে চলে গিয়েছিল। তো সেখান থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার যে গল্পটা, সেই সময়টা আপনার জন্য কেমন ছিল এবং তারপরও আপনি মাঠে আন্দোলন একদম চালিয়ে গেছেন, আন্দোলনে থেকেছেন সক্রিয়ভাবে, কিভাবে সম্ভব হয়েছে? 2023 সনের 28 অক্টোবর তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মহাসমাবেশের যে ডাক দিয়েছিলেন সেটা ছিল একটা শান্তিপূর্ণ সমাবেশ। আমাদের সেই শান্তিপূর্ণ সমাবেশে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পেটুয়া বাহিনী সহ বিভিন্ন এজেন্সি বা সিকিউরিটি ফোর্স আমাদের উপর প্রত্যক্ষভাবে তারা একবারে হামলা চালায় এবং আমাদের এই হামলাতে মানুষ কমপক্ষে 12 লক্ষ থেকে 14 লক্ষ লোক হয়েছিল। কিন্তু যখন মারামারি করা হয় ওরা হচ্ছে অস্ত্রধারী, আমরা ছিলাম নিরস্ত্র। এখানে যদিও বলি যে বিভিন্ন লোক, অনেক লোক পালাই গেছে, হয়তো 500 বা 1000-2000 লোকের মতো ছিল যারা আমরা মানে সরাসরি অংশগ্রহণ করি সেই যুদ্ধে। তা আমাদের এই যুদ্ধে অংশগ্রহণের মূলত উদ্দেশ্য ছিল যে আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি বা দেশে একটা গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠাতা করতে চাই। যেহেতু তারা 2018 সনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু তারা দিনের ভোট রাত্রি নিয়ে সরকার গঠন করেছে। এবং এই 28 অক্টোবরে আমি গুলি খাওয়ার পরে যখন নাইটাঙ্গেলে আমি গুলি খেয়েছিলাম, আমি ওখানে আমাকে তারা মৃত্যুভূমি ফেলে যায়। এখানে জনতার মেয়র মরহুম সাদেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন সাহেবের ছেলে ইশরাক হোসেন সাহেব আমাকে ট্রেসারের মাধ্যমে ইসলাম ব্যাংক হাসপাতালে ভর্তি করেন এবং ওখানে চিকিৎসা দেওয়ার পরে আমি যখন 2 থেকে 3 ঘন্টা পর মানে আমার সেন্স ফেরত আসে, তখন আমি ওনাকে দেখতে পাই এবং আমি ওখানে আমার যে সিচুয়েশানটা হয়েছিল এই সিচুয়েশানটা তিনি সরাসরি ওখানে করেছিল এবং পরবর্তীতে আমার পরিবার থেকে আমার ছেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়তেন, তিনি আমাকে আসলেন এবং আসার পরে আমাকে বলল যে বাবা, আমি বললাম বাবা তুমি আমাকে বাসায় নেবা বা হাসপাতালে নেবা না? আমার ছেলে আমাকে বলল বাবা আমি তোমার কাছে তো 1 প্লেট খিচুড়ি চেয়েছিলাম, একটা বিরিয়ানি চেয়েছি, তুমি আমাকে বললা বিরিয়ানি খেলে তো পেটে গ্যাস করবে, তুমি তো 200 প্যাকেট খাবার নিয়ে সেই দিন আমি গাড়ি থেকে নামলাম, তুমি পল্টনে গেলা, আজকে তুমি যদি এখানে মারা যাও আমি তোমাকে পল্টনে জানাজা করব এবং বলবো যে এটা খালেদা জিয়ার ছেলে, বিএনপির ছেলে, তার জানাজা আমরা এখানে করব এবং আমরা বাড়িতে নেব না, তাকে এখানে পার্টি অফিসের সামনে মাটি দিয়ে যাব। এই যে আমাদের যে কষ্টটা, আমার নিজ সন্তান যখন আমাকে এই কথাটা বলছে আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছি। এবং আমি যখন প্রথম গুলিটা আমার এসে লাগলো, আমার এখানে লাগছে এবং আমার এখানে এখনও একটা গুলি আছে, 6 মাস পরে আমাকে বলছিল ওটা বের করতে, আমি এখনও করিনি, ছোট একটাই আছে। আমি যখন প্রথম সেন্স হারানোর আগে আমার শুধু একটা, কেন করছেন না, বের করছেন না কেন? ওইটা ডাক্তারে দেখাইছি, ট্রিটমেন্ট দিয়েছে, কিছু মেডিসিন খাচ্ছি, চোখের পাশে তো বললো যে একটু লেট করে করতে হবে। তো আমার যখন আমার 7 বছরের একটা মেয়ে আছে, মেয়ে সন্তান আছে, আমি এবং একটা ছেলে আছে, আমি যখন গুলিটা লাগছে ওই সময় শুধুমাত্র আমার সন্তানের কথাটাই মনে পড়ছে যে আল্লাহ আমি আমার মেয়েটার কাছে আমি কি জবাব দেবো, আমি যদি এখান থেকে যদি হয়তো মারা যাই। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়া যে আল্লাহ আমাকে ওই কিস্তিতে বাঁচায় রেখেছেন। এবং পরবর্তীতে আমার এই যে 28 অক্টোবরের পর থেকে আমি টোটাল 5 বার আমার বাসা চেঞ্জ করেছি। আমি কোনো বাসাতে এক রাতের বেশি ঘুমাইতে পারিনি। আমি এমনও আমার একটা ব্যাগের ভিতরে একটা চাদর ছিল, যে কারো অফিসে যে যাইতাম সেখানে আমি রাত্রি যাপন করতাম। এরকমভাবে অনেক দিন অতিবাদ করছি। এবং আমি না, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা বিশ্বাসী করে বিরোধী দলে যারা ছিল তাদের সকলকে, এই আওয়ামী লীগ, পেটুয়া বাহিনী এবং ডিজিএফআই, র্যাব, পুলিশ সকলে এটা করছে, এটা কারো অজানা নয়। এখানে শুধু যে আমরা বলবো শুধু আমরাই নির্যাতিত হয়েছি তা না, সরকারের পক্ষে যারা কথা, বিপক্ষে যারা কথা বলছে তাদের সকলকেই তারা এরকম নির্যাতন, নিপীড়ন করেছেন। আগামী বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? আমি আগামী বাংলাদেশটা
আমরা দেখতে চাই যে জুলাই পরবর্তী বাংলাদেশ, এখানে 2000-এর অধিক লোক শহীদ হয়েছেন। এই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং 4 থেকে 5,000 লোক পঙ্গুত্ব বরণ করেছেন এবং তাদের পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলতে চাই যে এই বাংলাদেশে যে বৈষম্যের জন্য এই বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান অনুষ্ঠিত হলো, এই জুলাই অভ্যুত্থান যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা মনে রাখবে। যদিও আমরা এটাকে বাংলাদেশ জিন্দাবাদ থেকে এখানে ইনকিলাব জিন্দাবাদ, এখানে এনসিপি একটা দল গঠন করেছিল, কিন্তু সেখানে যদি তারা মানুষের কাছে যেত, তারা যদি জনগণের ম্যান্ডেট বুঝতো, তাহলে কিন্তু এখানে ইনকিলাব জিন্দাবাদ বলার দরকার ছিল না। 1971 সনে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা সর্বোচ্চ মানুষ বাংলাদেশের পুরো পৃথিবী বিশ্বাস করে। আর 5 আগস্ট যেটা হয়েছে, এটা বাংলাদেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্র এবং মানুষের বাক স্বাধীনতার জন্য এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এটাও পৃথিবীর ইতিহাসে এটা মানুষ মনে রাখবে। এবং আমরা জুলাই পরবর্তীতে আমরা মনে করি একটা সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট, যে ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যারা বিভিন্ন দলে অংশগ্রহণ করবে, তারা যেন স্বচ্ছ সুন্দর ভোটে এবং মানুষ যেন নাগরিক তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্ধারণ করতে পারে। এবং এই জনপ্রতিনিধি হওয়ার পর যেন তারা যেন ওই যে আগে যেমন ব্যাংক লুট হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে, এই কাজটা যেন করতে না পারে। সেই জন্য এখানে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে মানুষ অন্যায় করার পূর্বে তার জন্য এটা তার ভিতরে একটা ভীতি সৃষ্টি হয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়, অনেক শুভকামনা রইল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা আছে তাদের প্রত্যেককে আমি একতা এবং ঐক্যবদ্ধ থাকতে বলবো। যেহেতু আমরা এখানে দীর্ঘদিন যাবত আমরা খুন হয়েছি, গুম হয়েছি, এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ 6-এর আসনের প্রত্যেকটা জনগণ এবং জনসাধারণকে আমি বলবো আমরা একত্রিত থাকবো, একভূতিও থাকবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে মনোনয়ন দিবে আমরা ইনশাল্লাহ সকলে মিলে তাকে বিজয়ী করব। এবং আমি সিরাজগঞ্জ 6 থেকে আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী। আপনারা সকলে আমাকে দোয়া করবেন, দেশবাসী আমার জন্য দোয়া করবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।